বাংলাদেশের সুপরিচিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী রওশন জামিলের শৈশব কেটেছে পুরনো ঢাকার রক্ষণপুরে একটি বড় পরিবারে। মন মানসিকতার দিক থেকে তার বাবা মা ছিলেন রক্ষণশীল, কিন্তু ভাই বোনদের মধ্যে ছিল শিল্পচর্চার প্রতি তীব্র অনুরাগ। সেকালের বড় একটি পরিবারে বেড়ে ওঠার অভিজ্ঞতা কেমন ছিল? আমার বাবা 3টা বিয়ে করেছিলেন, তো কাজে আমরা 3 মায়ের ভাই বোনই এক বাড়িতে আমরা বড় হয়েছি। সেই জন্য ওই বাড়িটা খুব বেশি আনন্দ ভুবনের মতো হয়ে গেছিল, কারণ এক এক ভাই এক এক টাইপের, এক একজন এক একটা পছন্দ করছে, তার অনুযায়ী সেরকম হচ্ছে। কেউ খেলাধুলা বাগান ভীষণ পছন্দ করছে, সে বাগান করছে, খেলাধুলার ব্যবস্থা করছে, ব্যাডমিন্টন কোর্টের সব মাপঝাপ নিচ্ছে, সব কিছু রেডি করছে, বাল্ব লাগানো হচ্ছে, রাত্রে খেলা হবে, সেই মজার ব্যাপার। সবাই এসে হুড়মুড় করে পড়লো, আবার আমরাও খেলতে চাই, তো আমাদের জন্য মেয়েদের জন্য আলাদা কোর্ট কেটে দেওয়া হচ্ছে, আমরাও খেলতাম। অনেক রকম লোক আমাদের বাসায় তার জন্য আসতো এবং সবাই খুব পছন্দ করতো আর কি বাড়ির আবহাওয়াটা। আমার যে ভাই বাগান করতেন তিনি বেপরোয়া হয়ে তিনি ভায়োলিনও শিখতেন, তার ছোট জন তখন গিটার শিখতেন, বড় ভাই সেতার শিখতেন এবং ওই বোনকে গানের ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু আমি যেহেতু ছোট মার ঘরের মেয়ে, আমি একটু ওদের কাছ থেকে আমাকে একটু দূরে রাখা হতো। আমার মা আবার একটু ধর্মভীরু লোক ছিলেন, তিনি ভাবতেন যে এই ওরা করছে করুক, কিন্তু আমার মেয়ে পাক্কা মুসলিম ফ্যামিলির মেয়ের মতো মাথায় ঘুমটা টুমটা সবসময় থাকবে এবং নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে, এগুলো পড়বে, জোরে কথা বলবে না, জোরে হাসবে না, এভাবে আমার মেয়ে একদম খানদানি মুসলমান হবে এবং উর্দুতে কথা বলতে হবে, বাংলায় কথা বললে তো ঠিক মুসলমান হলাম না। আমাদের ভাল লাগতো ওই বাংলা, আমাদের ভাল লাগতো গান বাজনা। তা চুপি চুপি হলেও মাঠ থেকে এড়িয়ে গিয়ে বাবার চোখকে ফাঁকি দিয়ে ওদের সঙ্গে মিলেমিশে, কারণ বাড়িটা তো ভীষণ বড়, এক কিনারে কি হচ্ছে আরেক কিনারে মানুষ জানে না, কাজে ওইদিকে গিয়ে ওদের সঙ্গে মিশে ওগুলো আমরা অন্তত আমি শিখতাম আর কি, আমার ভাল লাগতো। যখন আমার ইচ্ছে হতো আমি দৌড়ে চলে যেতাম বুড়িগঙ্গা নদীর ধারে সদরঘাটে, সেখানে আমি নৌকায় উঠে বসতাম, নৌকা উঠে বলতাম মাঝি, মাঝি বলতে কোথায় যাবেন? যেখানে খুশি সেখানে যাও, যেখানে খুশি সেখানে যাও, সেখানে আমি নেমে পড়বো। তারপরে ও নিয়ে যেত যেখানে নামতেছে, কয় যে এই যে আপনি এখানে নামবেন, আমি বলতাম হ্যাঁ এখানেই নামবো, যেখানে নামাই দিত, ভয় পেতাম না। এটা ঘুরে ঘাড়ে গ্রামটা ঘুরে ঘাড়ে দেখে টেকে আবার নৌকায় উঠে বসতাম, আবার ওরা আমার কাছে পয়সা টয়সা নিত না, আবার আমি পার হয়ে আবার চলে আসতাম। ওই একটা বিরাট মজা ছিল না, কত আনন্দ না, যে কেউ কিছু বলছে না, কেউ কিছু ধরছে না, কিচ্ছু না, ওই কতটা পাখির মতো, পাখিও এত নিরাপদে ঘোরে না। 60-এর দশকের শেষ দিকে নৃত্য জগৎ থেকে ক্রমশ সরে এসে ধীরে ধীরে যুক্ত হয়েছিলেন অভিনয় জগতে। তিনি নিজেই কি নাচের জগৎ থেকে সরে আসতে চেয়েছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? ছবির সঙ্গে যখন বেশি জড়িত হয়ে গেলাম, তখন ছবির কাজ করব, আবার সংসার করব, আবার বাগান করব, আবার নাচবো, তা তো আর হলো না। কাজেই তখনই আমার ওটা গ্যাপ পড়ে গেল। আর প্রায় দেখতাম যে এখানে ভীষণ বয়স হিসাবে কাউন্ট করে, কে কতটা ভালো নাচছে, কেউ সেটাকে পাত্তা দিত না। আর সোজা কথা যে ভালো নাচানাচির ব্যাপার না, ব্যাপার হলো আপনার বয়স হয়ে গেছে, আপনি বাচ্চা কাচ্চার মা হয়েছেন, ফিগার যতই ভালো রাখেন না কেন, আপনি এখন আর নাচবেন না, আপনি পথ ছাড়েন। নতুন মেয়েরা যারা আসছে তারা নাচবে, তারা বাইরে যাবে, বিদেশে যাবে, আপনি কেন যাবেন? আপনি গেলে দেশের একটা লজ্জা। আমার স্বামী গেলে লজ্জা না, আমার স্বামীর বয়স বাড়ে না, বয়স বাড়ে খালি আমার, মানে মেয়েদের বয়স বেড়ে যেতেছে, ছেলেদের তো বয়স বাড়ে না। পরবর্তীকালে অভিনয় জগতেও তিনি সাফল্যের পরিচয় দেন। বহু টিভি নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং করছেন। তবে অভিনয় আর নৃত্যের মধ্যে দ্বিতীয়টির প্রতি দুর্বলতা বোধ করেছেন বরাবর। আমি তো অভিনয় নিয়ে সাধনা করিনি, আমি তো নাচের জন্য সাধনা করেছিলাম, গানের জন্য সাধনা করেছিলাম। অভিনয় করাটাকে খুব একটা বড় কিছু মনে করিনি আমি। আমার কাছে ওটাই বেশি কঠিন এবং বেশি আনন্দদায়ক মনে হতো যে আমি ভালো নাচতে পারছি। যখন ফাংশনটা হতো, যখন অনেক অ্যাঙ্কর ক্লাব পেতাম, সেটা যেন একটা ভীষণ বড় পাওয়া। মূলত নৃত্যশিল্পী হিসেবেই সুনাম অর্জন করেছিলেন তিনি। স্বীকৃতি হিসেবে 21 পদক ছাড়াও পেয়েছেন বিভিন্ন পুরস্কার। খুব অল্প বয়সেই
নাচের প্রতি তার দুর্বার আকর্ষণ সবার মনোযোগ কেড়েছিল কেন? আমি যখন একা একা ঘরে এমনিতেই রেকর্ড বাজিয়ে নাচতাম, তখন বাবা ভাবতেন যে এই মেয়েটা কিরকম, এই মেয়েটা তো অন্যদের চেয়ে আলাদা, এ তো কিছু করে না, শুধু নাচে শুধু নাচে শুধু নাচে, ও এগুলো কেন করে। মার কাছে এটি মজা লাগে যে যে কেউ বেড়াতে আসলে যদি বলে যে মা ওরা তোমার নাচ দেখতে চায়, তুমি একটু নাচবে, আমি ঘুমিয়ে থাকলেও আমি উঠে বলতাম হ্যাঁ মা আমি নাচবো। আমার বড় বোনকে বলতাম বাচ্চাপা একটু নাচ তুলে দাও না, আমি একটু নাচি। উনি তখন তো আসলে কোনো বাড়িতে কোনো নাচের মাস্টার টাস্টার আসতো না, কিন্তু আমার বড় বোন যেহেতু বড়, তিনি স্কুলে অনেক কিছু দেখে টেখে শিখে ফেলছেন, তো উনি আমাকে শিখিয়ে দিতেন। প্রতি বছর একটা বিশেষ সময়ে বাদ্যবাজনার শব্দ তার মনে পৌঁছে দিত ভিন্ন এক জগতের ডাক। যে সময়টা আমি এই কথাগুলো বলছি, সেই সময়টাতে এই পূজা বারবার আসে আমার জন্মের পর থেকে, তাই তো দেখে আসছি। তো এই পূজার যে সাংঘাতিক একটা আলোড়ন হতো পুরা ঢাকা শহরে, তখন হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি ছিল, কাজে এই ঘন ঘটা বাদ্যবাজনা শোনা যেত। এই বাদ্যবাজনা শুনলেই আমার যেন কেমন লাগতো। এমনিতে গান শুনলেও খারাপ লাগতো। আমি যখন স্কুলে পড়তাম, তখন আমার সমবয়সী কোনো মেয়ে যদি গান করতো, আমি কাঁদতাম বাসায় এসে। তো মা বলতেন কি কি হলো, কাঁদছিস কেন? আমি বললাম কাঁদছি আমার পেট ব্যথা। কি আর বলবো, কারণ আমরা জানি যে আমরা মুসলিম ফ্যামিলির জন্মগ্রহণ করেছি, কাজে আমাদের জন্য এগুলো নিষেধ। আমরা গান গাইতে পারবো না, আমরা নাচতে পারবো না, কিন্তু এগুলো আমার কেন এত ভালো লাগে আমি জানি না। সেই জন্য মনে হতো আমি যেহেতু এটা পারবো না, সেই জন্য আমি একটু কাঁদি। মানে আমার সমবয়সী মেয়েরা পারছে অথচ আমি পারছি না, এই আমার একটা যন্ত্রণা ছিল। খেলতে ভীষণ মজা লাগতো। তো আমি ক্লান্ত হয়ে যেতাম, হয়তো বিছনায় ঘুমিয়ে গেলাম, 7:30টার মধ্যে হয়তো ঘুমিয়ে গেলাম, কিন্তু রাত্র 9টার দিকে বা 8:30টার দিকে ওই বাদ্যবাজনা বাজছে, ওরা নাচতে আসছে, কালী নাচ, দুর্গা পূজার সময় শিবের নাচ, এইগুলোর বাদ্যবাজনা শোনা আমার কানের ভিতরে ঢুকতোই যতই ঘুমিয়ে থাকতাম। একটা দৌড় যে দিতাম না, সে যে একেবারে আমার দোতলা থেকে ধর ধর করে মানে সিঁড়ি দিয়ে নামতেছি, মনে হয় যে ওইটা 1 সেকেন্ডে নেমে যাচ্ছি আমি। ওরা এক বাড়ি থেকে নিচে চাঁদা টাদা উঠিয়ে নিয়ে পয়সা টয়সা নিয়ে হয়তো আরেক জায়গায় ছুটছে, আমি চলছি চলতে চলতে হয়তো রাত্র 10টা বেজে গেছে। তখন হয়তো হইতো যে আরো দূরে যাচ্ছে ওরা, তখন মনে হইতো বাড়িতে আমাকে না পেলে তো ভীষণ আমার উপরে ঝাড়ি নেবে মা, দৌড়, আবার বাড়ির দিকে দৌড় দিতাম। কিন্তু মনে হতো যে আমি যদি মুসলিম ফ্যামিলির না হতাম, তাহলে ওরা সারা রাত্র ধরে যেখানে যেখানে যাচ্ছে আমি যেতে পারতাম, কোনো অসুবিধা থাকতো না বোধহয়। এটা একটা অনুশোচনা হতো। এবং এই বাদ্যবাজনাটা এখনো যদি শুনি আমার সেই ছেলেবেলার কথা মনে পড়ে, খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। সেকালের রক্ষণশীল সমাজ ব্যবস্থা তার নিত্য প্রতিভার বিকাশে সৃষ্টি করেছিল নানান রকম বাধা, কিন্তু সেসব বাধা অতিক্রম করে সাধনা চালিয়ে যাওয়া কি খুব সহজ কাজ হয়েছিল? আমি যখন নাচতাম তখন তো আমাদের প্রশ্নই আসে না মুসলমান ঘরের মেয়ে নাচবে এইভাবে। এটা এটা একটা বেলাল্লাপনা। আশেপাশে শুনতাম যে বেশি বড় বড় কথা যেন না বলে। কি কাজ করে সে? হ্যাঁ, কি কাজ করে তাকে জিজ্ঞেস করো তো, করে কি সে? সে যে এতগুলো বেটা ছেলের সামনে এইভাবে হেলে দুলে নাচছে, এটা কি খুব একটা প্রশংসার ব্যাপার হলো? আমরা এরকম টাকা পয়সার মুখে থুথু ফেলি, এই দিয়ে যদি জীবন চলতে হয় তাইলে ওই তার চেয়ে মরণও ভালো, এরকম শুনতাম। তো তখনকার দিনে ওই কথাগুলোকে অ্যাভয়েড করে এবং ডিটারমিনেশন ছিল যে যারা বলছে তাদের সঙ্গে কথা বলবো না।